আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। অন্য দলের সমালোচনা করলে জনগণের কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন ৭১ আর ২৪-এর মতো ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার কথাও। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় দেশ পরিচালনায় নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান। নেতাকর্মীদের উচ্ছ্বাস তাই বাঁধ ভাঙা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সার্কিট হাউস মাঠের চারপাশ কানায় কানায় পরিপূর্ণ। ঠাঁই নেই তিল ধারণের, তাই মাঠ ছাড়িয়ে জনতার ঢল পৌঁছে যায় পাশের সড়ক হয়ে মূল শহর পর্যন্ত। তারেক রহমান আশাকে কেন্দ্র করে বৃহত্তর ময়মনসিংহ সহ ৪ জেলার মানুষের মহামিলনে পরিণত হয় এ সমাবেশ। এতে অংশ নেন বিভাগের ২৪টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা। ভোট চান নিজেদের জন্য। আমি শুধু শেরপুর সদর ১ আসনের নারীদের প্রতিনিধিত্ব করব না, ময়মনসিংহ বিভাগেরও একদিন নারীদের প্রতিনিধিত্ব করব এবং সারা বাংলাদেশে নারীদের প্রতিনিধিত্ব করব ইনশাআল্লাহ। কাঙ্ক্ষিত সময় ফুরলো। তারেক রহমান এসে মঞ্চে ওঠার আগেই হাত মেলান চারপাশের নিরাপত্তা বেষ্টনীর কাছে থাকা সাধারণ মানুষের সঙ্গে। ততক্ষণে স্লোগানে স্লোগানে মুখর সার্কিট হাউস মাঠ। শুভেচ্ছা, স্বাগতম তারেক রহমানের আগমন। বক্তব্যের শুরুতেই প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। সবার কাছে নির্বাচনে ভোট চান ধানের শীষে। এই ২৪ জনকে দায়িত্ব দিয়ে গেলাম এই ৪ জেলার উন্নয়ন করার জন্য। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। কারণ জনগণ তাকেই ভোট দিবে যারা জনগণের জন্য কাজ করবে, তাই তো? এবং জনগণের জন্য যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে কিভাবে দেশ পরিচালনা করবে। সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে। ক্ষমতায় গেলে দেশ গঠনের অংশ হিসেবে ময়মনসিংহের বিদ্যমান সমস্যা সমাধানেও কাজ করবে তার দল। খাল খনন কর্মসূচিতে দেখা হবে, খাল খনন কর্মসূচি। সবাইকে কোদাল নিয়ে আসতে হবে, পারবেন ইনশাআল্লাহ। নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে ভোট টানতে ২২ বছর পর ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানকে পেয়ে উচ্ছ্বাস আর নির্বাচনী উদ্দীপনায় কানায় কানায় পরিপূর্ণ এই সার্কিট হাউস মাঠ। দলীয় প্রধানকে পেয়ে নির্বাচনে বিজয়ের বিষয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার কথা বলছে প্রার্থীরা। আর তারেক রহমান বলছেন শুধু ভোট দিয়ে নয়, ভোটারদের ভোটের হিসাব করে বাসায় ফিরতে হবে। সার্কিট হাউস মাঠ থেকে শামীম চৌধুরী, আরটিভি, ময়মনসিংহ। তারেক রহমানের নির্বাচনী জনসভার সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, গাজীপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান কি কি বার্তা দিলেন, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন। সাদিয়া, আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের জয়দেবপুরের রাজবাড়ি, যেখানে জনসভা অনুষ্ঠিত হবে। সেই জনসভার মঞ্চের একবারে প্রবেশদ্বারে আপনি দেখতেই পাচ্ছেন রাত অনেক হয়েছে, কিন্তু তারেক রহমানের জন্য অপেক্ষা এখানে শুধুমাত্র দলীয় নেতাকর্মী নয়, পাশাপাশি এখানে কিন্তু সাধারণ মানুষ রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে শিশুরা রয়েছে। তারেক রহমান এখানে এসে এখনো পৌঁছায়নি, তার গাড়িবহর ঠিক রাজবাড়ির কাছাকাছি রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এখানে তারেক রহমান এসে পৌঁছাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যারা নেতাকর্মী এবং সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু অনেক গভীর আগ্রহ নিয়ে তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। তিনি এখানে এসে এখানকার যে নেতাকর্মী রয়েছেন বিএনপির এবং যারা ভোটার রয়েছেন তাদের উদ্দেশ্যে কথা বলবেন এবং নতুন কোনো বার্তা হয়তো বা দিবেন। এখন পর্যন্ত যেহেতু তারেক রহমান এসে পৌঁছাননি, সেহেতু এখন পর্যন্ত এখানে রাজনৈতিক কোনো কথা হয়নি। তবে আমরা এখানে কথা বলেছি যারা স্থানীয় আমাদের সংবাদকর্মী রয়েছে, তারা বলেছে যে ইতিমধ্যেই মাঠ একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং এখানে কিন্তু এই প্রবেশদ্বারে থাকলেও এখানে প্রবেশ করতে পারিনি। তো সাদিয়া, তারেক রহমান এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি, কিছুক্ষণের মধ্যে এসেই এখানে পৌঁছাবে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ।
ধন্যবাদ শামীম। এবার রাজধানীর উত্তরায় তারেক রহমানের নির্বাচনী সমাবেশের তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, উত্তরায় জনসমাবেশে লোকের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, সেখানকার বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। সাদিয়া, এই মাঠ উত্তরার যে আজমপুর মাঠ রয়েছে, এই মাঠ লোকে একেবারে লোকারণ্য। আপনি যদি খেয়াল করেন দেখতে পাবেন যে মাঠটি কানায় কানায় পরিপূর্ণ এবং এই আশেপাশের রাস্তাতেও মানুষজন অপেক্ষা করছেন। এখন রাত 11:15 পার হয়েছে, তারপরেও আপনি দেখতে পাচ্ছেন যে বহু মানুষের ভিড়। একেবারে 3 ধরনের মঞ্চ রেডি আছে তারেক রহমানের অপেক্ষায়, এবং এখানে যারা এসেছেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারেক রহমান যখনই আসুক তার বক্তব্য শুনবেন, নির্দেশনামূলক যে বক্তব্য দেবেন তিনি সেই বক্তব্য শুনবেন। এখানে শুধু নেতাকর্মী নয়, ভোটাররাও এখানে রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, এবং এখানকার এই এলাকার যারা সংসদ সদস্য প্রার্থী রয়েছেন তারাও এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চ একেবারে সাজানো, সাদা চেয়ার দেওয়া আছে, কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে তারেক রহমান বিএনপির চেয়ারপারসন, কিন্তু তার জন্য আলাদা করে কোনো চেয়ার এখানে রাখা হয়নি। নেতাকর্মীরা যে ধরনের চেয়ারে বসবেন, সাধারণ চেয়ার, সেই রকম চেয়ারই রাখা হয়েছে তারেক রহমানের জন্য। তো এখন রাত যদিও বাড়ছে, তারপরেও নেতাকর্মীদের মধ্যে কোনো রকম অস্থিরতা নেই, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারেক রহমানে এই মঞ্চে আসবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। যেহেতু এটি নির্বাচনী জনসভা, সেই কারণে সবাই অপেক্ষা করছেন। তিনি গাজীপুরের যে জনসভা আছে নির্বাচনী, সেটি শেষ করে তিনি এখানে আসবেন। ততক্ষণ পর্যন্ত নেতাকর্মীরা একেবারে এখানে রয়েছেন এবং এখনও আমরা দেখছি যে দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন। তো এই ছিল আমার কাছে উত্তরা আজমপুর মাঠ থেকে সর্বশেষ খবর। সাদিয়া। বাদল, আপনাকে ধন্যবাদ। এদিকে 19 বছর পর নিজের পৈতৃক ভিটা বগুড়ায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার তার এ সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি উচ্ছ্বসিত সাধারণ ভোটাররাও। দলের শীর্ষ নেতাকে বরণেও প্রস্তুত স্থানীয় নেতাকর্মীরা। বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর প্রথমবার পৈতৃক বাড়ি যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সফর ঘিরে উত্তরের এ জনপদে চলছে ব্যাপক প্রস্তুতি। জেলা জুড়ে বইছে সাজ রব। বৃহস্পতিবার বগুড়া পৌঁছে প্রথমেই শহরের আলফাতুন্নেসা খেলার মাঠে জনসমাবেশ করবেন তারেক রহমান। পরে গণসংযোগে যাবেন নিজের নির্বাচনী এলাকা বগুড়া সদর 6 আসনের বিভিন্ন এলাকায়। সেখান থেকে যাবেন বগুড়া 7 আসনে, ভোট চাইবেন ধানের শীষের প্রার্থীর পক্ষে। দীর্ঘদিন পর নেতাকে কাছে পাওয়ার খবরে উচ্ছ্বসিত দলীয় কর্মী সমর্থক থেকে এলাকাবাসী। সমাবেশস্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আদরের ধন জনাব তারেক রহমান উনি আসবেন, এটা বগুড়ার মানুষ ভীষণভাবে অপেক্ষা করছে। আমরা নিজেদেরকে অসম্ভব সৌভাগ্যবান মনে করি যে তারেক রহমান আমাদের আসনের প্রার্থী। বাংলার মানুষ এখন মনে করে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র আবার মুক্ত হবে। তারেকের এ সফর দলের সাংগঠনিক শক্তিকে আরো সুদৃঢ় করার পাশাপাশি বগুড়ার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন নেতারা। উনি বগুড়া আসছেন কথা শুনে বগুড়া মানুষ জেনে গেছেন যে বগুড়াতে তার আপনজন বগুড়া আবার ফিরে আসছে। বগুড়া মানুষের একমাত্র আপনজন হলো বিজা পরিবার। দীর্ঘ 18 বছর পর বগুড়ায় আসছেন, তো কাজী বগুড়ার নেতা কর্মীদের আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস আলাদা। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা সদস্য হিসেবে রাজনীতিতে হাতেখড়ি বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের। সুলাইমান কবির, RTV। সব ধর্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চান বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচিত হয়ে অনেকে পুরাতন ফ্যাসিবাদের অ্যাপ্রন গায়ে দিতে চায়। খুলনা জনসভায় এ মন্তব্য করেন তিনি। এর আগে সাতক্ষীরার জনসভায় যোগ দিয়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জনগণের সমর্থন চান আমির। এছাড়া তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে আর পরিবারতন্ত্রের রাজনীতি রাখবেন না। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ।
মঙ্গলবার দক্ষিণাঞ্চলের 4 জেলায় নির্বাচনী জনসভার আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। সকালে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের জনসভায় অংশ নিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে দেশে পরিবারতন্ত্র নয় বরং জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করবে জামাত। সেই সাথে সিন্ডিকেট দূর করে বন্ধ করবে দখল ও চাঁদাবাজি। সিন্ডিকেট এখন গোটা বাংলাদেশকে অবশ করে ফেলেছে সর্বক্ষেত্রে। এই সিন্ডিকেট হাত আমরা গুঁড়া করে দেব, চাঁদাবাজি করা লাগবে না, ওদেরকেও বুকে টেনে নিয়ে ওদের হাতেও কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। এ সময় আমির অভিযোগ করে বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলছে, আবার মা বোনদের গায়ে হাত তুলছে। একদিকে ফ্যামিলি কার্ড আর একদিকে মা বোনদের গায়ে হাত, এ দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে? আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। পরে সাতক্ষীরার জনসভায় যোগ দিয়ে জোটবদ্ধ অন্যান্য প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন শফিকুর রহমান। দাঁড়িপাল্লার সাথে আরো 10টা প্রতীক আছে, সবাই নিবন্ধিত, যাকে যেখানে দেওয়া হয়েছে প্রতীক হাতে তুলে আমরা সবাই জান প্রাণ দিয়ে তাদের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। 11টি দল। সাতক্ষীরার পর্ব শেষ করে বিকেলে খুলনার জনসভায় অংশ নেন জামায়াতের আমির। সেখানে সব ধর্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে একটা শক্ত অর্থনৈতিক ভিত দেওয়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা জানি এই ব্যবস্থাকে অনেকে পছন্দ করে না, অনেকেই আবার ওই সেই পুরাতন ফেসিবাদের এপ্রন গায়ে দিতে চায়। তাদেরকে আমরা বলি, যুব সমাজ জানিয়ে দিয়েছে আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না। এ সময় দলটির খুলনা 1 আসনের প্রার্থী কৃষ্ণ নন্দী বলেন, জামাত ক্ষমতায় এলে হিন্দুদের জামাইয়া ধরে রাখবে। হিন্দুদের বলা হয় যে জামাত ইসলাম আসলে হিন্দুরা এ দেশে আর থাকতে পারবে না। কেন অপপ্রচার করেন জানি না। জামাত ইসলাম এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামাইয়া ধরে রাখবে এই দেশে। বাগেরহাটে দিনের সবশেষ জনসভায় যোগ দিয়ে আমির বলেন, দেশের সেবা করার সুযোগ পেলে নারীদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামাত। এই দেশের সেবার সুযোগ পেলে আমরা মাদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করব। তারা ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের জন্য সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আব্দুল হামিদ, আরটিভি। এনসিপির নেতাকর্মীদের উপর আর হামলা সহ্য করা হবে না, এখন থেকে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা পশ্চিম উলনে গণসংযোগ করার সময় এ হুঁশিয়ারি দেন তিনি। এর আগে সকালে ঢাকা 8 আসনে 11 দলীয় জোট প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে ডিম নিক্ষেপের ঘটনায় বিকেলে বিক্ষোভ মিছিল করেছে জোটের নেতাকর্মীরা। আপনাদের উচিত ছিল 5ই আগস্টের পরে জনগণের সামনে তওবা করে রাজনীতি শুরু করা। ফলে আমরা বলে দিতে চাই, যদি আমাদের ভাই বোন, আমাদের 11 দলীয় প্রার্থীদের কে আর কোনো ধরনের বাধা তৈরি করা হয়, বলে আমরা কিন্তু বসে থাকবো না। আমরা এর কঠোর হস্তে জবাব দিব এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনের রায়ে এটার প্রতিফলন ঘটবে। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হ্যাঁ বা না এর পক্ষে কাজ করতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার নির্বাচন ভবনে একথা জানান তিনি। এ সময় নির্বাচনের ফলাফল প্রকাশে রাত বা পরের দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে জানান ইসি আনোয়ারুল ইসলাম। এছাড়া অনেকে দাবি করলেও ইসি জাতীয় পার্টিকে নিষিদ্ধের কোনো নির্দেশ পায়নি বলেও জানান এই কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হুদা। নির্বাচনের বাকি আর মাত্র 16 দিন। এর মধ্যেই সংসদ ভোট সহ গণভোট নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। গণভোটে হ্যাঁ এর পক্ষে সরকার থেকেও চালানো হচ্ছে প্রচার। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সরকার গণভোটে হ্যাঁ প্রচার করলে কমিশনের কিছু বলার নেই, তবে নির্বাচনী দায়িত্বপ্রাপ্তদের পক্ষে বা বিপক্ষে প্রচারণা চালাতে নিষেধ করেছে কমিশন। রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং অন্যান্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা গণভোটের প্রচার করবে, বাট পক্ষে বিপক্ষে যাবে না। সংবিধান এবং আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে অনেকের আশঙ্কা থাকলেও তা আয়োজনে সব ব্যবস্থা নেওয়ার কথা জানান কমিশনার। এই বোর্ড ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতার সাথে এবং যেখানে যা প্রয়োজন লজিস্টিক্স
যথাসময়ে এই রেজাল্টটা যাতে হয় সেই ব্যবস্থা নিয়ে রেখেছি, যে অধিকাংশ রেজাল্ট মধ্যরাত্রের মধ্যে এসে যায় বেসরকারিভাবে। এবারও তাই হবে, বড় জোর আপনার শেষ রাত্রের দিকে হবে বা পরের দিন হবে। নোয়াখালীতে ইসি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভোটের সততা নষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদেরকে একটা পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে শুধু রাজনৈতিক ওরিয়েন্টেশনের উপর ভিত্তি করে নয়, বয়স ভেদে, লিঙ্গ ভেদে, শারীরিক সক্ষমতা ভেদে সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, ভোট দিতে পারেন। এদিকে 128টি নির্বাচনী এলাকায় 144টি আচরণবিধি ভঙ্গের ঘটনায় 94টি মামলা হয়েছে বলেও জানায় ইসি। নাজমুল হুদা, RTV, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। দায়িত্ব পালনে কোনো কর্মকর্তা আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন ও গণভোট যে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা দেখা দিলে সাধারণ মানুষকে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেল নম্বরে অভিযোগ জানাতে বলেন তিনি। উক্ত সেলে জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নাম্বার 0247118700, 0247118701। তারা যেন কখনো কোনো বেআইনি আদেশ, কোনো স্বার্থন্বেষীর এজেন্ডা বা কোনো পক্ষপাতমূলক কর্মকাণ্ডে অংশ না নেয়। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবৈধ বা বেআইনি আদেশ মানা যাবে না। দায়িত্ব পালনকালে তাদের কোনো প্রতিনিধির নিকট থেকে কোনো খাবারও যেন না গ্রহণ করে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। 7 মাসের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ হলো জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ। এখন অপেক্ষা রায়ের। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে মনে করছে প্রসিকিউশন। তবে আসামি পক্ষের দাবি, গুলিতে আবু সাইদের মৃত্যু প্রমাণে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন। GM মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। এভাবেই 24-এর 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এ মৃত্যু নিয়ে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়, আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে, আর আবু সাইদ হয়ে ওঠেন অভ্যুত্থানের প্রতীক। এ হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধে বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ 30 জনকে আসামি করে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। 25 জন সাক্ষী ও পর্যাপ্ত তথ্যপাত্রের মাধ্যমে অভিযোগ নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে বলে মনে করে প্রসিকিউশন। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি তারা সকলেই মামলার সাথে সংশ্লিষ্ট, সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি। গুলির কারণেই হয়েছে, এটা ডাক্তার সাহেব সাক্ষী দিয়ে কনফার্ম করেছে। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। গেঞ্জিতে যে কোনো ছিদ্র নাই, এই যে ডেড বডির যেহেতু এক্সরে এক্সামিনেশন হয়নি এবং রেডিওস্কোপিক যেহেতু কোনো এক্সামিনেশন হয়নি, অর্থাৎ অ্যাবসেন্স অফ এই পিলেটসের হোল বা কেভিয়েশন বলে, গর্ত বলে ডেড বডিতে না থাকার অর্থ হলো আবু সাইদ গুলিতে মারা যায়নি। এদিকে ট্রাইব্যুনালের দেয়া চানখারপুলের 6 হত্যাকাণ্ডের মামলার রায়ে সন্তুষ্ট নয় জুলাইয়ের শহীদ পরিবার ও আহতরা। আসামিদের সর্বোচ্চ সাজার দাবিতে রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দেন তারা। GM মাহমুদ, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।